আর মাত্র কিছুদিন পরেই হোলি। বিয়ের পর নিজের প্রথম হোলি নিয়ে পরমা ভীষণ পরিমাণে উত্তেজিত থাকে, কারণ সে ঠিক করে যে এবার সে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে হোলি উৎসব পালন করবে, কারণ সে ভীষণ পরিমাণে রং খেলতে পছন্দ করে। পরমা নিজের মনে হোলি নিয়ে নানান রকমের পরিকল্পনাও করতে থাকে। সেই সময় রোহান ঘরে আসলে পরমা তাকে বলে, দুদিন পর তো হোলি, তোমাদের বাড়ি কিন্তু তোমাদের বাড়িতে কারোরই তো হোলি নিয়ে কোনো উৎসাহ নেই। আমি বুঝতে পারছি না কেন, তোমরা কি রং খেলো না? আমি কিন্তু এবার খুব ভালো করে আমার শ্বশুর বাড়িতে হোলি খেলতে চাই, আমার ভীষণ মজা হচ্ছে। আরে হোলি খেলা নিয়ে তুমি এত নাচানাচি করছো কেন বলো তো? আর আমাদের বাড়িতে কোনো বছরই বড় করে হোলি খেলা হয় না, কারণ রং খেলে তো বাড়িতে ভীষণ পরিমাণে নোংরা হয়। আর তাছাড়া গালে মুখে রং লাগিয়ে বাড়ির বাইরে বউদের ঘরে একেবারেই আমরা পছন্দ করি না। আর সেই জন্য আমার বোন নীলিমাও রং খেলে না, বুঝেছো? তোমাদের কি মানসিক কোনো সমস্যা আছে যে তোমরা রং খেলা পছন্দ করো না? আর তোমার বাড়ির কেউ হোলি উৎসব পালন করে না বলে আমরাও পালন করব না, এটা কিন্তু হবে না। বিয়ের পরে আমার প্রথম হোলি, আমি রং না খেলে নষ্ট করে দেব? এটা তো হতেই পারে না। আমি তো হোলি খেলবই। তোমরা যদি শ্বশুর বাড়িতে আমাকে হোলি খেলতে না দাও, তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব, সেখানে বাচ্চাদের সঙ্গে দরকার হলে আমি হোলি খেলবো। পরমার মুখে এরকম হোলি উৎসব পালন করার কথা শুনে শাশুড়ি মা চুমকি দেবী সেখানে আসে, আর শাশুড়ি মায়ের সঙ্গে সঙ্গে পরমার ননদ নীলিমাও সেখানে চলে আসে। বৌমা, তোমার তো দেখছি শখ কম নয়, বুড়ি ধাড়ি হয়ে গেছো, এখনো বাপের বাড়িতে গিয়ে বাচ্চাদের সঙ্গে হোলি খেলার কথা ভাবছো? তাহলে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিয়েছে কেন? তুমি যখন বাপের বাড়িতে গিয়ে হোলি উৎসব পালন করবে, তাহলে একেবারে ওখানেই তো থেকে যেতে পারতে। শ্বশুর বাড়িতে আসার কি দরকার? বৌদি, তোমার চিন্তাধারা একেবারে ছাপড়ি ধরনের, তাই তুমি হোলি উৎসব পালন করতে চাইছো। প্রত্যেক বছর হোলি উৎসবে আমি জানালা দিয়ে দেখি রাস্তায় একদম বিগড়ে যাওয়া ছেলে মেয়েরা গালের মধ্যে হলুদ, সবুজ, নীল, লাল, সিলভার, গোল্ডেন রং লাগিয়ে রিক্সাওয়ালাদের মতো রাস্তায় ঘুরে বেড়ায়। আমি একদম হোলি উৎসব পছন্দ করি না, কারণ এসব কম দামি রং লাগালে আমার স্কিন নষ্ট হয়ে যাবে। নীলিমা, এখন নানান রকমের ফুলের হার্বাল রং বেরিয়েছে, তাই তুমি সেটাও কিন্তু মাখতে পারো। কিন্তু আমি তোমাদের কারোর কথা মেনে নিতে পারছি না, কারণ তোমরা হোলি উৎসব পালন করো না বলে সেই উৎসব খারাপ হয়ে যেতে পারে না। আর হোলির দিন প্রত্যেকেই রং মাখতে পছন্দ করে। তোমরা হয়তো অন্য গ্রহের জন্তু, তাই তোমরা হোলি উৎসব পছন্দ করো না। তবে তোমরা হোলি উৎসবকে এভাবে অপমান করতে পারো না। এভাবেই হোলি উৎসব পালন করা নিয়ে বৌমার সঙ্গে শাশুড়ি মা এবং ননদ ও স্বামী ঝগড়া বেঁধে যায়। তারা কিছুতেই পরমাকে হোলি উৎসব পালন করতে দিতে চায় না। এর ফলে পরমার মন খারাপ হয়ে যায়। সে যখন ছাদে জামা কাপড় মেলতে যায়, তখন সে দেখে যে পাড়ার বাচ্চারা রাস্তায় হোলি উৎসব পালন করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। সকলে মিলে হোলির নানান রকম স্টিকার এবং পতাকা নিয়ে রাস্তায় সাজাচ্ছে। এসব দেখে পরমার মন আরো খারাপ হয়ে যায়। তার বিয়ের আগের হোলির কথা মনে পড়ে। হোলি হে, হোলি হে! এই আমি পিচকিরি আর রঙের বালতি নিয়ে রাস্তায় বসলাম। এবার রাস্তা দিয়ে যেই যাবে তাকে আমি রঙের বেলুন আর রং ছুঁড়ে মারবো। কি মজা, হোলি চলে এসেছে। পরমাকে রাস্তায় দেখে সমস্ত বাচ্চারা হোলি খেলার জন্য ছুটে আসে, আর তারা রাস্তায় যাকে দেখে তাকেই রং মাখাতে শুরু করে। ফলে সকলে মিলে হোলির দিন ভীষণ পরিমাণে আনন্দ করে। ওই দেখো পরমাদি, রতন কাকা বাজার করে আসছে, আর এখনই আমাদের সামনে এসে বলবে আমার শরীর খারাপ, আমাকে তোমরা রং মাখাস না। প্রত্যেক বছর কিন্তু রতন কাকা একই অজুহাত দেখাই, আর হোলির দিন রং না মেখে পালিয়ে যায়। এই বছর কিন্তু পালাতে তো একদমই যাবে না, বলে দিলাম। আরে তুই চিন্তা করিস না, এবার রতন কাকাকে পালাতে দেব না, কারণ এমনিতেই আমার কিছুদিন পর বিয়ে হয়ে যাবে। তারপর শ্বশুর বাড়ির পাড়ায় গিয়ে হোলি খেলবো, কিন্তু বিয়ের আগে আমি রতন কাকাকে রং মাখিয়েই ছাড়বো। এই বলে পরমা তার বাচ্চা হোলি বাহিনীকে নিয়ে রতন বাবুকে রং মাখানোর জন্য বাদুর রং নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ফলে রতন বাবু তাদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। পরমা, এরকম করতে নেই। দেখ, আমি সবেমাত্র বাজার করে বাড়িতে ফিরছি, তাই আমার গায়ে তোরা রং দিস না। আর আমি আজকে মটন কিনেছি, তোর কাকিমা কষিয়ে মটন কষা রান্না করবে, তাই তোরা রং খেলে আমার বাড়িতে মটন কষা খেতে আসিস কেমন? কিন্তু আমাকে রং দিস না প্লিজ, আমাকে ছেড়ে দে মা, তাছাড়া আমার শরীরটা ভালো নেই। আরে তোমার বাড়িতে গিয়ে আমরা মটন তো খাবো নিশ্চয়ই, কিন্তু রং তোমাকে মাখতেই হবে। খেলবো হোলি, রং দেব না তাই কখনো হয়? হ্যাপি হোলি রতন কাকা, হ্যাপি হোলি! এই বলে পরমা এবং তার বাচ্চা বন্ধুরা পিচকিরি মেরে রতন বাবুর গা একেবারে রঙে ভিজিয়ে দেয়। বিশেষ করে পরমা হাতে বাদুর রং নিয়ে রতন বাবুর টাকের মধ্যে রং লাগিয়ে দেয়। এর ফলে রতন বাবু রঙের হাত থেকে আর বাঁচার কোনো উপায় পায় না। বদমাইশ মেয়ে কোথাকার,
তোদের এতবার বারণ করলাম, তবুও তোরা শুনলি না। পরমা, আমি ভালো করেই বুঝতে পারছি তুই হচ্ছে কি এই হোলি বাহিনীর লিডার, আর আজকে দুপুরে তোরা মটন খেতে হয়, তোদের আমি মজা দেখাচ্ছি। মটন খেয়েও একদম ছুটিয়ে দেবো। আমার টাকের মধ্যেও রং লাগিয়ে দিল, বাজে মেয়ে কোথাকার। এই বলে রতনবাবু নিজের বাড়িতে দৌড়ে পালিয়ে যায়, আর পরমা তার বাচ্চা বন্ধুদের সঙ্গে জোরে জোরে হেসে ওঠে। এভাবে বিয়ের আগে প্রত্যেক বছর পরমা হোলির দিনে তার পাড়ার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মজা করে কাটায়। পরমাতি, ওই দেখো রাস্তায় কতগুলো কুকুর কিরকম ঘোরাফেরা করছে, কিন্তু ওদের গায়ে কেউ রং দেয়নি। চলো চলো, আমরা কুকুরগুলোর গায়ে রং লাগিয়ে দিই, তাহলে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে, আর আমরা ভীষণ পরিমাণে মজা করব। না পল্টু, খবরদার ওই কাজ করবি না। আর আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও বলছি, আপনারা মানুষের সঙ্গে হোলি খেলুন, কিন্তু কোনোদিনও জীবজন্তুদের সঙ্গে হোলি খেলবেন না। কারণ পশু পাখি কিংবা অন্যান্য নির্বাক জীবজন্তুদের গায়ে যদি রং লাগানো হয়, তাহলে কিন্তু ওরা ভয় পেয়ে যেতে পারে আর কষ্টও পেতে পারে। সেই কারণে কোনোদিনও কুকুর কিংবা অন্যান্য জীবজন্তুর গায়ে রং দেবেন না। বিয়ের আগে এরকম হোলি উৎসবের কথা মনে পড়লে পরমার চোখে জল চলে আসে। সে কিছুতেই ভাবতে পারে না যে শ্বশুর বাড়িতে তার প্রথম হোলি সে চোখে জল নিয়ে কাটাবে। সে যখন তার শাশুড়ি মায়ের সঙ্গে বাজার করতে যায়, তখন চারিদিকে রং বিক্রি হচ্ছে দেখে তার খুবই রং কিনতে ইচ্ছা করে। কিন্তু চুমকি দেবী তাকে রঙও কিনতে দেয় না, কারণ চুমকি দেবী এবং তার পরিবারের কাছে মনে হয় যে রং কেনা মানে শুধুমাত্র টাকার অপচয় করা। এভাবে দেখতে দেখতে একদিন কাটে। পরের দিন পরমার বান্ধবী পারমিতা তাকে ফোন করে। কিরে পরমা, এই বছর হোলি উৎসবের প্ল্যান কি তোর? বিয়ের আগে তুই তো পাড়ায় দারুণ উৎসব পালন করতিস, সেই কারণে হোলি আসলেই আমার তোর কথা মনে পড়ে। নিশ্চয়ই এই বছর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে জমিয়ে রং খেলবি। না রে, এই বছর আমার মনে হয় না আমি হোলি উৎসব পালন করতে পারবো, কারণ শ্বশুরবাড়ির লোকেরাই এই উৎসব পছন্দ করে না। আমার কথা ছাড়, তুই কেমন আছিস বল? আর এই বছর হোলিতে কি করবি তুই? আরে এই বছর আমার অ্যাপার্টমেন্ট খুব বড় করে হোলি উৎসব পালন করবে, আর পরশুদিন হোলি উৎসব উপলক্ষে কালকে আমাদের ফ্ল্যাটে ন্যাড়া পোড়ানো হবে। তুই কালকে আমাদের অ্যাপার্টমেন্টে চলে আয়, আমরা সবাই মিলে ন্যাড়া পুড়িয়ে মজা করব। আচ্ছা ঠিক আছে। এই বলে পরমা ফোন কেটে দেয়। হোলি উৎসবের আগে ন্যাড়া পোড়ানোর কথা শুনে পরমা ভীষণ পরিমাণে খুশি হয়ে যায়, কিন্তু সে মনে মনে বুঝতে পারে যে শ্বশুরবাড়ির লোকেদের সামনে যদি ন্যাড়া পোড়াতে যাওয়ার কথা বলে, তাহলে কেউ তাকে বাড়ি থেকে বের হতে দেবে না। তাই পরমা ঠিক করে যে সে সবাইকে মিথ্যা কথা বলে পারমিতার অ্যাপার্টমেন্টে গিয়ে ন্যাড়া পোড়া দেখবে। ন্যাড়া পোড়ানোর দিন পরমা তার শাশুড়ি মায়ের কাছে আসে। মা, কালকেই তো হোলি, আপনারা যখন আমাকে বারণ করেছেন, সেই কারণে আমি এবার হোলি উৎসব পালন করব না। কিন্তু আমার ইচ্ছা যে আমরা সবাই হোলি উৎসব উপলক্ষে বাড়িতে অন্তত মিষ্টি খাবো। কিন্তু কালকে রং খেলার জন্য সব দোকান বাজার মনে হয় বন্ধ থাকতে পারে, তাই আমি আজকে গিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে আসি। যাক, শুনে ভালো লাগলো যে তোমার শুভ বুদ্ধি উদয় হয়েছে। যাও, গিয়ে মিষ্টি কিনে নিয়ে চলে আসো, কিন্তু রাস্তায় বেশি দেরি করবে না, কারণ লোকেদের যা উৎসাহ, সবে আজকে থেকেই রং খেলা শুরু করে দিয়েছে, তাই দেরি করলে তোমার গায়েও কিন্তু রং লেগে যেতে পারে। এই শুনে পরমার বেশি দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সে পারমিতার অ্যাপার্টমেন্টে গিয়ে উপস্থিত হয়। পারমিতা পরমাকে দেখে খুবই খুশি হয়। তারা দুজনে এক জায়গায় বসে অনেক অনেক গল্প করতে থাকে। সেই সাথে তারা একসাথে ন্যাড়া পোড়ানোর জন্য খড় এবং বাঁশ জোগাড় করে দড়ি দিয়ে বাঁধতে শুরু করে। হোলির আগে এরকম ন্যাড়া পোড়াতে খুব ভালো লাগে রে পারমিতা। মনে আছে আমরা কলেজ লাইফে হোলির আগে এরকম বুড়ির ঘর মানে ন্যাড়া পোড়াতাম, কারণ ন্যাড়া পোড়ানো মানে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির উদয় করা। আর পরের দিন যে যার নিজের মতো পাড়াই হোলি খেলতাম। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর সবকিছু কেমন যেন পাল্টে গেল রে। হ্যাঁ, আমার সব মনে আছে। আর শোন, তুই বিয়ের পর একটু বেশি চাপ নিচ্ছিস, কারণ তোর শাশুড়ি মা ননদার স্বামী যতই বলুক তোকে হোলি খেলতে দেবে না, তাই বলে তুই সত্যিই হোলি খেলবি না? এরকম হয় নাকি? তুই যাতে হোলি খেলতে পারিস, আমি তোকে একটা দারুণ বুদ্ধি দিতে পারি। এই বলে পারমিতা পরমাকে একটা দারুণ বুদ্ধি দেয়। আর এরকম বুদ্ধি শুনে পরমা ভীষণ পরিমাণে খুশি হয়। পরমা ঠিক করে এবার তাকে হোলি উৎসব পালন করার থেকে কেউ আটকাতে পারবে না। সেই খুশিতে পরমা এবং পারমিতা একসঙ্গে ন্যাড়া পোড়ায়। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের হোলি। চলো আমরা সবাই মিলে খুব মজা করে রং খেলি। হ্যাপি হোলি। এভাবে হোলির আগে ন্যাড়া পোড়ানো হয়ে গেলে পরমা মিষ্টির দোকান থেকে বড় বড় লাড্ডু কিনে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসে। পরের দিন সকাল হতে না হতেই হোলি উৎসব উপলক্ষে পাড়ার সকলেই রং খেলা শুরু করে দেয়। সকলে আবির এবং রং নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে।
আর হ্যাপি হোলি বলে চিৎকার করতে থাকে। এই দেখে পরমার মন আনন্দে নেচে ওঠে। সে তখন বড় বড় লাড্ডু নিয়ে গিয়ে তার শাশুড়ি মা, স্বামী এবং ননদকে খাইয়ে দেয়। কিন্তু তারা কেউ বুঝতে পারে না সেই লাড্ডুতে ভাং মেশানো আছে। আমি শ্বশুরবাড়িতে প্রথম হোলি উৎসব পালন করব আর সবাইকে ভাং খাওয়াবো না, তা কি কখনো হতে পারে? আমি ভাং খাওয়াতাম না, কিন্তু রং খেলার জন্য আপনাদেরকে ভাং খাওয়াতেই হলো। এবার আপনারা হোলি উৎসব পালন করতে বাধ্য হবেন। ওরকম ভাং মেশানো লাড্ডু খাওয়ার পর রোহান, চুমকি দেবী এবং নীলিমার ভীষণ পরিমাণে মাথা ঘুরতে থাকে। তারা ব্যাপারটা বুঝে ওঠার আগেই ভীষণ পরিমাণে হাসাহাসি করতে শুরু করে দেয়। আর পরমা সেই সময় আবির রং নিয়ে এসে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে মাখিয়ে দেয় এবং হোলি খেলতে শুরু করে। হ্যাপি হোলি, তোমাদের সবাইকে হ্যাপি হোলি। আমি সবার জন্য ছাদে রং খেলার ব্যবস্থা করেছি, চলুন আমরা সবাই মিলে আনন্দ করে আজকে রং খেলবো। হ্যাপি হোলি। এসব তো ঠিক আছে বৌমা, কিন্তু তুমি আমাদেরকে কি লাড্ডু খাওয়ালে গো? আমার তো খুব হাসি পাচ্ছে, আর তোমাকে দেখে বেশি বেশি করে রং খেলতে ইচ্ছে করছে। চলো আমরা রং খেলবো, হোলি। এভাবেই সকলে ভাং খাওয়ার পর বুঝতে পারে না যে তারা কি করবে। তারা পরমার সঙ্গে ছাদে গিয়ে হোলি খেলতে শুরু করে দেয়। তারা পথ চলতে সকলের গায়েও রং মাখায়। এভাবেই বিয়ের পর প্রথম হোলিতে পরমা ভীষণ আনন্দ করে। সে মনে মনে এত সুন্দর বুদ্ধি দেওয়ার জন্য পারমিতাকেও ধন্যবাদ জানায়। কিন্তু এখানেই হোলি উৎসবে শেষ হয় না। বৌদি, আমি প্রত্যেক বছর হোলিতে দেখেছি সবাই কাঁচা পচা ডিম ছুঁড়ে ছুঁড়ে হোলি খেলে, তাই চলো আমরা রঙের সাথে লোকের গায়ে কাঁচা আর পচা ডিম মেরে রং খেলবো। এই বলে নীলিমা পচা ডিম জোগাড় করে নিয়ে এসে লোকেদের গায়ে পচা ডিম মেরে হোলি খেলতে থাকে। নীলিমা কিছুদিন আগে নিজেই তার বৌদিকে বলেছিল যে এরকম রিকশাওয়ালাদের মতো রং খেলতে সে পছন্দ করে না, কিন্তু হোলি উৎসবের এমন মাহাত্ম্য যে নীলিমা নিজেই রিকশাওয়ালাদের মতো রং খেলতে শুরু করে দেয়। এভাবে তারা হোলি উৎসবে প্রচুর আনন্দ করে আর সবাই মিলে রং মেখে ভূত হয়ে যায়। তাই তারা সবাই ঠিক করে যে প্রত্যেক বছর হোলি উৎসবে তারা এভাবেই মিলেমিশে হোলি উৎসব পালন করবে। খুশি তার বাবা উজ্জ্বল বাবু এবং মা শিলা দেবীর সঙ্গে থাকতো। খুশি রংপুর নামক একটি গ্রামে থাকতো। তাদের গ্রামের প্রধান উৎসব ছিল হোলি। খুশি নিজেও হোলি উৎসবটি খুবই ভালোবাসতো। এখন তার 10 বছর বয়স। সে অধীর আগ্রহে হোলির জন্য অপেক্ষা করতে থাকে। বাবা, আমার রং কোথায়? বেলুন কোথায়? পিচকারি কই? তুমি আজকেও আনলে না? হোলির তো আর মাত্র 7 দিন বাকি। কবে এনে দেবে তুমি? আর আমি কবে থেকে হোলি খেলতে পারবো? আমি তো ভেবেছিলাম 7 দিন ধরে হোলি খেলবো। এই তো পড়াশোনা লাঠি তুলে দিয়ে মহারানী 7 দিন ধরে হোলি খেলবেন। এই, তুমি ওকে এই বছর কিছু কিনে দেবে না। পড়াশোনায় গোল গোল বেলুন নিয়ে এসে ওনার হচ্ছে না, পরীক্ষায় গোল গোল বেলুন নিয়ে এসে ওনার হচ্ছে না, আবার বাবাকে বলছে বেলুন এনে দিতে। কিচ্ছু হবে না এবছর। এবারে ভালো করে পরীক্ষায় পাশ করলে পরের বছর আমি 1 মাস আগে থেকে সব এনে দেব। শিলা, এইভাবে বকো না মেয়েটাকে। এইটুকু তো মেয়ে, যখন পড়াশোনা করার হবে ও ঠিকই পড়বে। হোলি খেলা থেকে ওকে আটকিও না। আমি কালই সব এনে দেবো তোকে। যা, এখন গিয়ে পড়তে বস। হ্যাঁ, এভাবে আরো প্রশ্রয় দাও মেয়েটাকে। স্কুলে ম্যাডামরা ডেকে পাঠালে তো আমাকে যেতে হয়, আমাকেই সব কথা শুনতে হয়। আমি যখন বলেছি এবারে ও হোলি খেলবে না তো খেলবে না। খুশি তার মায়ের কথা শুনে খুবই দুঃখ পায় আর কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। সে বই নিয়ে বসে পড়লেও তার পড়ায় মন বসে না। বাইরে থেকে তার বন্ধুদের খেলার আওয়াজ পায় আর সে ভাবতে থাকে হোলির দিন সে কাকে কিভাবে রং মাখাবে। বিল্টুর খুব সাহস হয়েছে, ওকে কাদা মেশানো রং জলে এমন ভাবে চোবাবো না সবাই দেখতে থাকবে, আর হাসি দেরি করে যদি হোলি খেলতে নামে তাহলে রং ভরা বেলুন মেরে মেরে ওর ঘর পুরো ভিজিয়ে দেব। আর আমাকে কেউ রং মাখাতে এলেই লুকিয়ে যাব, কারণ তাড়াতাড়ি ভিজে গেলে মা তাড়াতাড়ি বাড়ি ডেকে নেবে। এভাবে হোলির দিন সে কি কি করবে ভাবতেই থাকে। দেখতে দেখতে হোলির দিন চলে আসে। শিলা দেবী কিছুতেই তাকে বেরোতে দিতে চায় না, কিন্তু তার মায়ের আড়ালে সে ঠিক চুপি চুপি বাইরে বেরিয়ে যায় আর সারাদিন হোলি খেলে রং কাদা মেখে দুপুর বেলা বাড়ি ফেরে। এমন ভাবে খুশি প্রত্যেক বছর হোলির দিনে পাগলামি করত। এভাবে অনেকগুলো বছর কেটে যায়। এখন সে কলেজে পড়ে। কলেজে বন্ধুদের সাথে এটাই তার প্রথম হোলি ছিল।
মা, কালকে শালিনীদের বাড়িতে হোলির পার্টি আছে, আমার সব বন্ধুরা যাচ্ছে, আমিও যাব। প্লিজ মা, তুমি না করো না। হোলির দিন বাইরে? একদমই না। হোলির দিন রাস্তায় অনেক আজে বাজে লোক থাকে। আমি হোলির দিন তোকে একদমই রাস্তায় ছাড়বো না। পাড়ার বন্ধুদের সাথে খেলতে হলে খেলবে, না হলে বাড়িতে বসে পড়াশোনা করবে। এই নিয়ে আমি আর কোনো রকম আলোচনা শুনতে চাই না। ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি বাবাকে জিজ্ঞাসা করব, বাবা বললে আমি যাবই। খুশি তার বাবার অনুমতি নিয়ে পরের দিন তার বন্ধুর বাড়ির হোলি পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে রং খেলা ছাড়াও এমন অনেক কিছু সে করে যেগুলো সে আগে কখনোই করেনি, যেমন ভাং খাওয়া। ভাং খেয়ে সে নেশার ঘরে যখন বাড়ি ফিরছে। কি রে খুশি, তুই আজকাল নেশা করে বাড়ি ফিরছিস? আমার মেয়েটাকে তো আর তোর সাথে মিশতেই দেওয়া যাবে না। বাবা মায়ের প্রশ্রয় পেয়ে তো একেবারে উচ্ছন্নে গেছিস। কি দিনকাল পড়লো রে। বেশ করেছি, নেশা করেছি। সবাই হোলির দিনে ভাং খায়, ভাং খাওয়া খারাপ না। আমি আর যাই করি, অন্তত তোমার ছোট মেয়ের মতো কারোর সঙ্গে পালিয়ে বিয়ে তো করিনি। খুশিদের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি শুনে শিলা দেবী বাইরে বেরিয়ে আসে। সে দেখে খুশি ভাং খেয়ে সবার সঙ্গে ঝগড়া করছে, আর পাড়ার লোকজন তাকে নিয়ে হাসাহাসি করছে। শিলা দেবী তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে আসে। আমি যেসব লোকেদের ভয়ে তোকে হোলির দিন বেরোতে দিতে চাইছিলাম না, তুই তাদের মধ্যে একজন হয়ে গেলি। তুই ভাং খেয়ে বাড়ি ফিরেছিস। হে উপরওয়ালা, এবার আমি সবার কাছে কিভাবে মুখ দেখাবো? তুমি একটু চিল করো মা। আমি শালিনীর বাড়ি থেকে একটু ভাং নিয়ে এসেছি, তুমি খাও আর আরাম করো। এই শুনে শিলা দেবী প্রচন্ড রেগে যায় আর খুশিকে একটা চড় মারে। খুশি সেখান থেকে চলে যায়। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। সেদিনের হোলির ঘটনার পর শিলা দেবী খুশিকে আর হোলির দিন বাইরে যেতে দেয় না। সে সারাদিন বাড়িতে বসে বসে কাঁদতে থাকে। তুমি কাঁদো আর যাই করো না কেন, বাইরে তোমাকে আমি আর বেরোতে দেব না। এরপর যা হোলি খেলবে, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে খেলবে। এই শুনে খুশির মন আরো খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে বসে থাকে। দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায়। অনেক দেখাশোনা করে খুশির বিয়ে হয়। তার বিয়ের কয়েকদিন পরেই হোলি ছিল, কিন্তু এখানে তো খুশি কাউকেই চিনত না। কিভাবে সে প্রাণ খুলে হোলি খেলতে পারবে, আর তার সাথে কেই বা হোলি খেলবে? খুশি তার স্বামী পলাশকে বলে, পলাশ, তোমাদের বাড়িতে কেউ হোলি খেলে না? তোমরা হোলির দিন কি করো, কি খাও? আমি তো কিছুই জানি না, আমাকে বলো না। আমরা অত বেশি হোলি খেলতে পছন্দ করি না, শুধুমাত্র গুরুজনদের আবির লাগাই ব্যাস, এতটুকুই। ছোটবেলায় হোলির দিনে খারাপ রঙের কারণে আমার একবার ইনফেকশন হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি আর কখনোই হোলি খেলি না। আশেপাশে সবাই খেলে, তুমি চাইলে ছাদে গিয়ে দেখতে পারো, আমিও তাই করি। এতদিন মা হোলি খেলতে দিল না, বললো বিয়ের পর খেলতে। আর বিয়ের পর এরা বলছে ছাদে বসে লোকের হোলি খেলা দেখতে। দূর দূর, এভাবে মজা হয়? ছোটবেলায় হোলিতে রং খেলতে খেলতে হাঁপিয়ে যেতাম, আর এখন তো কিভাবে খেলবো, কার সাথে খেলবো, তাই ভাবতে ভাবতেই হাঁপিয়ে যাচ্ছি। এত বছর হোলি খেলা হয়নি, আর এই বছরটাও সে হোলি না খেলে নষ্ট করবে না ভেবে নিজেই বাইরে বেরিয়ে রং, বেলুন, পিচকারি কিনে নিয়ে আসে। এসব কি এনেছো খুশি? এত জিনিস, এত রং! তোমাকে যে বললাম আমাদের বাড়িতে কেউ হোলিতে রং খেলে না, তাও তুমি এত কিছু কিনে আনলে যে? এত কিছু কোথায়, এই কটাই তো জিনিস, আর এসব আমার জন্যই। আমি অনেকদিন হোলিতে মজা করিনি। মা বলেছিল বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে হোলি খেলতে, তাই আমি এসব এনেছি। কিন্তু তুমি তো জানোই ইনফেকশন হতে পারে আমার এইসব রং থেকে, তুমি তাও কিনে আনলে? আজ এইসব ফেরত দিয়ে আসবে। অযথা টাকা নষ্ট করা আমার একদম পছন্দ নয়। ইনফেকশন তো তোমার হয়, তার জন্য আমি আমার হোলির দিনটা কেন নষ্ট করতে যাব? আমি তো ছাদেই থাকবো, ছাদ থেকেই রং ভরা বেলুন ছুঁড়ে মারবো, পিচকারি দিয়ে রং দেবো, খুব মজা হবে। খুশির জেদের সঙ্গে পলাশ পেরে ওঠে না। হোলির আগেই খুশির মা শিলা দেবী তাকে ফোন করে। দেখ মা, এটা কিন্তু তোর বিয়ের প্রথম হোলি। এমন কোনো কাজ করবি না যাতে তোর শ্বশুর বাড়ির কাছে আমাদের নাক কাটা যায়। কোনো রকম খারাপ কিছু খাবি না কিন্তু, মনে থাকবে তো? নামটাই খুশি রেখেছ, কিন্তু জীবনে কখনোই খুশি থাকতে দিলে না। খালি এটা করিস না, ওটা করিস না। তুমি আমাকে কয়েক বছর হোলিতে বেরোতেই দিলে না। শ্বশুর বাড়িতে এসে রং খেলতে বলেছিলে, আজকে আবার ফোন করে বলছো এখানেও যেন আমি প্রাণ খুলে হোলি না খেলি। আমি যেটা বলছি তোর ভালোর জন্যই বলছি। ওখানকার লোকজন কেমন আমরা কেউ জানি না তো, আর তুই তো জানিস হোলির দিন কেমন কেমন লোকজন রাস্তায় থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝেছি। আমি হোলির দিন ঘরে ঘুমাবো, কিছুই করবো না, যাও। এই বলে রাগ করে সে ফোন রেখে দেয়। দেখতে দেখতে হোলির দিনও চলে আসে। বাইরে বেরোতে পারবে না জেনে
খুশি তার সমস্ত সরঞ্জাম নিয়ে ছাদে চলে যায়। তাদের পাড়ায় বেশ কিছু লম্পট ছেলে ছিল। পলাশ তাদের থেকে খুশিকে সাবধানে থাকতে বলেছিল। খুশি ছাদে এসে জলের মধ্যে মাটি মিশিয়ে তার সঙ্গে রং মিশিয়ে সেই কাদা জল বেলুনে ভরতে থাকে এবং সেই লোকজন দেখলেই এক এক করে বেলুনগুলো ছুঁড়ে মারতে থাকে। নোংরা জল গায়ে লাগতেই পাড়ার লোক বিরক্ত হয়ে যায়, কিন্তু সে এই পাড়ায় নতুন ভেবে তাকে কেউ কিছু বলে না। ওদিকে অপর পক্ষ থেকে কোনো রকম বাধা না পেয়ে খুশি আপন মনে কাদামাটি মাখানো জল বেলুনে ভরে আর পিচকারি দিয়ে লোকজনের গায়ে দিতে থাকে। কিছুক্ষণ পর সেখানে তাদের পাড়ার কয়েকজন ছেলে চলে আসে। খুশি তো কাউকেই চিনত না, কে কেমন তার কোনো ধারণাও ছিল না, তাই সে তাদের গায়েও সেই সব জল ভরা বেলুন ছুটতে থাকে। এই নতুন মামুনিটা কি? অনেকক্ষণ থেকে দেখছি একা একা সবাইকে বিরক্ত করে চলেছে। একে একবার নিচে আনতে পারলে মজা দেখাতাম। ছাদের পাঁচিলের আড়াল থেকে হোলি খেলা সারা জীবনের মতো ভুলে যেত। এটা তো এই বাড়ির নতুন বৌমা, এরা বোধহয় কেউ হোলি খেলে না, তাই একা একাই ছাদ থেকে বেলুন ছুটছে, রঙও ছুটছে। একবার ডেকেই দেখো না গুরু, যদি নিচে আসে বেশ মজাই হবে। বৌদি কিন্তু বেশ সুন্দরী আছে। এই যে ম্যাডাম, আমরা এইভাবে হোলি খেলি না। নিচে এসে আমাদের সাথে হোলি খেলতে হবে, না হলে আমরা উপরে গিয়ে রং মাখিয়ে দেবো বলে দিলাম। তোমরা উপরে আসতে পারবে না, আমাদের মেন গেট বন্ধ আর আমিও বাইরে যেতে পারবো না, এখান থেকেই খেলতে হবে। ছাদে যাওয়ার জন্য আমাদের সিঁড়ি লাগে না, আমরা পাইপ দিয়ে উঠতে পারি, আর সেটা করলে খুব একটা ভালো দেখাবে না বোধ হয়। আর তাছাড়া এইভাবে একা একা হোলি খেলা যায়? আপনি নিচে আসুন, তারপর দেখাই আপনাকে হোলি খেলা কাকে বলে। বাবারে বাবা, পাইপ বেয়ে উপরে এসেছে দেখলে পলাশ আমাকে ভুল বুঝবে, তার থেকে বরং আমি নিজেই নিচে চলে যাই। আর সত্যিই তো এভাবে হোলিতে মজা হয় নাকি? সবাই মিলে খেললে তবেই তো মজা। এই বলে খুশি লুকিয়ে লুকিয়ে নিচে চলে আসে। সে ছেলেগুলোর সঙ্গে চুটিয়ে হোলি খেলতে থাকে আর একে অপরকে রং মাখাতে থাকে। ছেলেগুলো রং মাখাতে মাখাতে খুব বাজেভাবে খুশিকে ছোঁয়ার চেষ্টা করে। খুশির এটা কিছুতেই পছন্দ হয় না। এই, তোমরা রং মাখাতে জানো না, হোলি খেলতে জানো না? আমি তোমাদের এভাবে রং মাখালাম একবারও, এরকম করলে আমি কিন্তু চলে যাব। চলে গেলে হবে? এখনো তো আসল মজা শুরুই হয়নি। এখন তো আমাদের স্পেশাল ভাং তোমাকে খাওয়ানোই হলো না, আর তুমি চলে যাবে বলছো? ভাঙের কথা শুনে খুশির ভীষণ লোভ হয়। বাব্বা, তোমাদের কাছেও ভাঙ আছে? সেই কবে খেয়েছিলাম বন্ধুর বাড়িতে, তারপর তো মা আমার হোলি খেলাই বন্ধ করে দিল। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে এসো, খেয়ে দিয়ে যাই, অনেক বেলা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই তারা ভাং নিয়ে আসে। ওদিকে তাদের একজন প্রতিবেশী পলাশকে খবর দেয় যে তার স্ত্রী পাড়ার লম্পট ছেলেদের সঙ্গে হোলি খেলছে। অন্যদিকে ভাং খেয়ে খুশি আর চলতে পারে না, আর সেই সুযোগে সোমনাথ এবং তার বন্ধুরা বালতি বালতি নোংরা জল খুশির মাথায় ঢালতে থাকে। সকাল থেকে নোংরা জল ছুঁড়ে মারছিলেন সবার গায়ে, এখন কেমন লাগছে? কি ভেবেছিলে কেউ কিছু বলেনি বলে আমরাও কিছু বলবো না? আমাদের সাথে বিয়াদবি করলে এরকমই শাস্তি পাবে। খুশি লজ্জায় আর ভয়ে কাঁদতে থাকে, কিন্তু ভাং খেয়ে তার এমন অবস্থা হয়েছিল যে সে চলতেও পারে না। তখনই সেখানে পলাশ চলে আসে, আর সোমনাথ এবং তার বন্ধুরা ভয়ে পালিয়ে যায়। সে খুশিকে বাড়ি নিয়ে এসে তাকে স্নান করিয়ে দেয়। খুশি একটু স্বাভাবিক হলে পলাশ তাকে বলে, তোমাকে বলেছিলাম তো বেশি কিছু না করতে, আর তুমি আমাকে না বলে নিচে চলে গেলে। তুমি কি এখানে কাউকে চেনো? আর যদি আমি ঠিক সময় মতো না যেতাম তাহলে যে আর কি হতো কে জানে। আমাকে ক্ষমা করে দাও পলাশ, আমার সত্যিই তোমার কথা শোনা উচিত ছিল। আমি কিভাবে জানবো যে ওরা এতটা খারাপ হবে? মা সবসময় বলতো হোলির দিন রাস্তায় অনেক খারাপ লোক থাকে। আমি তখনও বুঝিনি মা কি বলতে চাইতো। আজ আমি বুঝেছি, আমি মাকেও ফোন করে ক্ষমা চেয়ে নেব। সেসব পরে হবে, তুমি এখন বিশ্রাম করো, আর এসব নিয়ে ভাবতে হবে না। তারপর থেকে আর কখনো হোলি খেলা নিয়ে সে বেশি উৎসাহ দেখাতো না। সব চেনাশোনা আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা একসঙ্গে খেললে তবেই সে খেলতো, আর নয়তো সে তার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী হোলি উদযাপন করত।